মাসের ১০ তারিখে +১১ তারিখ সিলেটের যুবক আখালিয়া নেহারিপাড়ার রায়হানকে পুলিশ পালিত হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠার পরেই অনেক আন্দোলন সংগ্রাম করা হয়েছে। পুরো সিলেটবাসী জেগে উঠেছিল, প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, আসামি গ্রেপ্তার, বিচার অনেক কিছু দাবি করা হয়েছে। থেকে কিন্তু রায়হান হত্যা মামলার বিষয় আশয় জানার জন্য আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং আপনারা ভুলতে পারছেন না রায়হানের উপরে যে নির্মমতা করা হয়েছিল, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, তার হাতের নখগুলো তোলা হয়েছে, ১১৩টি আঘাত তার শরীরে করা হয়েছে। এই বিষয়গুলো আপনারা ভুলতে পারছেন না। যার ফলে আপনারা অপেক্ষায় আছেন যে এই বিচারটি হচ্ছে কিনা। তাছাড়া যারা এখানে আসামি রয়েছেন একজন ব্যতীত সবাই কিন্তু আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। তো এইজন্যই কিন্তু এই মামলাটি আলোচিত এবং সমালোচিত। তো সেটি আপনারা মামলার অবস্থা, বিচার হচ্ছে কিনা অনেক বিষয় আপনাদের জানার ইচ্ছা। আমরা জানানোর জন্যই কিন্তু প্রায় সময় আসি। এখানে রায়হানের গর্ভধারিণী মা আছেন। তিনি আমার সামনে বসা আছেন। গত ২০২২-এর অক্টোবর মাসের ১০ তারিখে রায়হান হত্যার ২ বছর পূর্তি হয়েছে। এখন নভেম্বর চলতেছে, ২ বছর প্রায় কাছাকাছি ১ মাস, ২-৪ দিন কম বেশি হতে পারে রায়হানের হত্যার। রায়হানের মেয়ে আলফা এখন প্রায় ২.৫ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তার বয়স। সে এখন বাবাকে খুঁজছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করি যে আলোচিত সমালোচিত ২০২০ সালে সবচাইতে আলোচিত সমালোচিত রায়হান হত্যার মামলার বর্তমান অবস্থা জানতে চান এবং আমরা জানানোর জন্য আজকে আছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, তাছাড়া রয়েছে সাদক টু সুনামগঞ্জ পেজ। আমরা সরাসরি লাইভ দিচ্ছি। যারা আসছেন, যারা আসবেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন, সহযোগিতা করবেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। পাশে বসা আছেন রায়হানের চাচা। তা আমরা দুজনের সাথেই কিন্তু কথা বলবো। আমরা প্রথমে রায়হানের আম্মার সাথে একটু কথা বলি। অবশ্যই পর্যায়ক্রমে আপনাদেরকে রায়হানের চাচার কাছ থেকেও মামলার অবস্থাগুলো জেনে নেব। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে রায়হানের মামলা ঢিলেঢালা অবস্থায় চলছে। আপনারা জানেন যে তাদের মামলাটি যে আদালতে আছে, আদালতের বিচারক মহোদয় তিনি পরিবর্তন হওয়ার কারণে প্রায় ৩ মাসের মতো মামলাটি অ্যা বিচারাধীন ছিল না। আ এই জন্য কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছিল এবং তারাও কিন্তু হতাশ ছিলেন। আর বর্তমানে গত কয়েকদিন আগে একটি তারিখ গেছে এবং আগামী কয় তারিখে আবার তারিখ আছে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে আ বেশ কয়েকজন সাক্ষী নেয়া হয়েছে এবং আরও কিছু সাক্ষী রয়েছেন। তো সব বিষয়ে জানবো যে সেই সাক্ষীগুলো কি বিগত তারিখে নেয়া হয়েছে কিনা এ বিষয়েও জানার চেষ্টা করছি। তো খালা আপনাকে ধন্যবাদ। আসলে এই রাতের বেলায় আপনাকে কষ্ট দিচ্ছি। সরাসরি লাইভে অনেক বন্ধুরা আছেন এবং অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে, কল করে জানতে চান। যেহেতু আমরা সবসময় আপনাদের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো রায়হান হত্যা আসলে এটা তো আলোচিত সমালোচিত। এখানে একটা যুবক তরতাজা একটা যুবককে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা বিষয়। আরেকটি বিষয় যারা আসামি আছেন তারা বেশিরভাগই আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। এইজন্য এটা আলোচিত এবং সমালোচিত। তো বর্তমানে মামলার অবস্থাটা কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেশ ও বিদেশে যতজন আছেন এবং আমাদের মামলার জন্য শত শত লাখ লাখ মানুষ আমার বিচার জানার জন্য আমারে বারবার ফোন দেন যে বিচারের অবস্থা কীরকম এবং বিচারের কতটুক আগ বাড়লো, সাক্ষী শেষ হয়ে গেছে যে কি বিচার কি এখন বন্ধ আছে। অনেকে বারবার আমারে অনেক রকম প্রশ্ন করেন। তো দেখেন আমাদের সাক্ষী দিয়েছে প্রায় ৬৯ জন সাক্ষী দেওয়া হয়েছিল। ৬৯ জন সাক্ষী আমাদের ৪৫ জন সাক্ষী মোট শেষ হয়েছে। এর মধ্যে আমাদের জজ সাহেবকে বদলেও হয়। ৪৫ জন সাক্ষী দেওয়ার পরে আমাদের জজ সাহেব বদলি হয়ে গেছেন। যার কারণে বিগত ৩ মাস আমরা প্রায় পিছিয়ে আছি। এই ৩টা মাস যদি আমাদের জজ সাহেব থাকতেন তো অবশ্যই আমাদের রায়টা খুবই তাড়াতাড়ি হইতো। আর আমাদের এই মামলাটা এত চাঞ্চল্যক মামলা। আর যে আইন শৃঙ্খলা বাহিনী, যে পুলিশ মানুষের সেবা করবে, মানুষের জানমাল হেফাজত রাখবে, এই পুলিশরাই আমার বাচ্চারে
সাদা খুঁজিছে, সাদা খুঁজিয়ে নিয়ে আমার বাচ্চারে যে মারপিট করলো, মারলো। এমন মাইর মারলো, মাত্র ৩ টা ঘন্টার ভিতরে আমার বাচ্চার জীবনটা শেষ করে ফেলাইলো। যার দরুন আমারে ১ টা মিনিট যদি দেখার সুযোগ পাইতাম আমার বাচ্চারে যে কিতার লাগি মারছে, আমি নিশ্চয়ই জানতে পারতাম। কিন্তু সেই সুযোগটা আমারে দিছে না এই পুলিশগুলা, খুনিগুলা। আর এত চাঞ্চল্যক মামলা, আর এত চাঞ্চল্যক মাইর, আর এত নির্যাতন, আর এত অত্যাচার সারা বাংলাদেশে। আমার মনে হয় ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ তো এইরকম কোনো কাপুরুষও এইরকম করতে নাই। আমার রায়হানরে যে এইরকম অত্যাচার করিয়া, নির্যাতন করিয়া তারা মাত্র ৩ ঘন্টার ভিতরে আমার বাচ্চা সহ্য করতে পারছে না, সাথে, সাথে মারা গেছে। হাতের নখগুলা তুলা হইছে, ১১৪টা আঘাত করা হইছে। কিন্তু আমার বাচ্চা মৃত্যুকালে এক ফোঁটা পানিও মুখে দেয় নাই। এত কাহির, এত কাপুরুষ। আর এই পুলিশ বাহিনী রাখা হইছে মানুষরে হেফাজত রাখার লাগে। আর এই পুলিশ বাহিনীর মধ্যে দেখেন ছিনতাইকারী। এখন বর্তমানে ফেসবুক খুললেই দেখবেন এই পুলিশ বাহিনী ছিনতাইকারী, এই পুলিশ বাহিনী ইয়াবা ব্যবসায়ী, এই পুলিশ বাহিনী দর্শনকারী, এই পুলিশ বাহিনী চাঁদাবাজি, এই পুলিশ বাহিনী মানুষের অনর্থক যে যেইভাবে তার ইচ্ছা মতো পোশাকের ইয়ে পাওয়ারে সে মানুষের যা না তা করতে পারতেছে। কিন্তু আমার রায়হানরে যে মারলো, কি কারণে মারলো? কোনো আইন নাই, কোনো ইস্যু নাই, কোনো ওয়ারেন্ট নাই। আমার রায়হানরে যে মেরেই ফেললো। কিন্তু আমি বিচার মনে হয় না কিভাবে যে পাবো। তবুও আমি আশা করি যে বিচারটা পাবো। দেখেন বাংলাদেশে এত হত্যা প্রতিদিন ফেসবুক খুললেই দেখবেন একটা না একটা, একটা না একটা হত্যা হইতেই আছে। এই যে প্রতিদিন একটা না একটা হত্যা হইতেছে, যদি এই বিচারের, এই হত্যার বিচার যদি ২-১টা আসামিরে ফাঁসি দেওয়া হইতো, রায়হান হত্যা হওয়ার আগে যে আরও হত্যা হয়েছিল, এইরকম যদি দরিয়া ফাঁসি দেওয়া হইতো, এদেরকে বিচার ঠিক মতো হইতো, তাহলে এইরকম আর প্রতিদিন হত্যা হইতো হইতো না। এই গত ১৫ দিনে ৭টা খুন হইছে, এই শুধু সিলেটেই ৭টা খুন হইছে। কিন্তু আমার রায়হানের খুনিরার বিচার যদি শেষ হয়ে যেত, বিচারের রায় যদি ফাঁসি হয়ে যেত, তাহলে কিন্তু মানুষে ডরাইলো নে, বয় বিক্রি হইলো নে। আর এইরকম প্রতিটা দিন খুন হইল না অনে, মার্ডার হইল না অনে। এবং এই যে আমাদের বাচ্চাগুলা, আমার বাচ্চাটা যে বাহির হইয়া গেল সুস্থ অবস্থায়, আমার সামনে থাকি বাইর হইয়া গেল। আর আমার বাচ্চাটা ফজরের সময় মারা গেছে খবর পাইলাম। এই যে এখনো প্রতিদিন প্রতিগুলো বা ঘরের বাচ্চাগুলা, পুরুষগুলা, মেয়েগুলা বাইর হইয়া যায়। এরা তো আল্লাহর হাতে জান নিয়ে বাইর হইয়া যায়। এরা আর ফিরিয়া আসবে কিনা তার মনে হতাশ থাকে। মাগুলার মনে হতাশ থাকে যে আমার বাচ্চাটা যে বাইরে যাইতেছে আর ফিরিয়া আসবে কিনা। এবং এই বাচ্চাগুলোও যে যখন বাইরে যায় তখন ফিরিয়ে আসবে কিনা তারার মনে হতাশ থাকে। কারণ দেশে যেইভাবে খুন রাহাজানি হয়, বিচার হয় না। একটা মানুষ আমাদের এলাকায় একটা মানুষে ৩ বার খুন করছে, কিন্তু তারপরও বাইরে যায়। তা এইরকম এখন খুন হয়, আবার জামিনে বাইরে হয়। এরারে বিচার হয় না। বিচার যদি হইতো, ফাঁসি যদি হইতো, তাহলে মানুষে বই পাইল নে, ফট করি মানুষরে মারলো না অনে। তো আমাদের বিগত ৩ মাস প্রায় মামলাটা পিছিয়ে রইছে। আমাদের জজ সাহেব আসিলেন না। এখন গত মঙ্গলবারে জজ সাহেব আবার বইছেন। বইয়া আমাদের এই আসামিগুলারে আনা হইছে। তার নিয়ম মাফিক আমাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি ৩ দিন থাকে মামলা। এই ৩ দিনের প্রেক্ষিতে মঙ্গলবারে আসামিগুলারে আনা হইছে। আসামিগুলারে দেখিয়া তখন আমাদের জজ সাহেব টাইম দিয়েছেন যে আমি তো ১ম আসছি, আগামী ২৭/১১ আমি আবার মামলাটা চালু হবে। তা আমি আশা করব সারা বাংলাদেশে এবং বিদেশে যত মানুষে আমারে প্রশ্ন করেন যে মামলার পরিস্থিতি কি এবং কি হচ্ছে। তা আপনারা সবে মিলে শুধু দোয়া করবা এই ১৩টা খুনিরা, দেখেন আমার রায়হানের কারণে আমার নাতনি এতিম হইছে, আমার বউ বিধবা হইছে, আমার বাচ্চা হারাইছি, আমার কলেজা কত বিক্ষত হয়েছে আমি কেউরে কইতে পারি না। এইদিকে লন্ডন আমার মেয়ে,
বলতে গেলে মানসিক অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে। তো এইরকম একটা পরিবারের একটা মানুষ যদি চলে যায়, তো পিছনে কতজন মানুষ থাকে, কতজন মানুষ অসহায় হয়ে যায়। এখন যে আমার আলফা বারবার ডাকে, আব্বু কোথায়, আব্বু কোথায় যখন বলে, তখন আমার মানে আর কিছু বলতে পারি না, চুপ হয়ে থাকি। শুধু ওজনে চোখের পানি ঝরে, আর কিচ্ছু বলার মতো আমার কিচ্ছু থাকে না। আজও আমি বলতেছি, আমার মতো কোনো মা যেন এইরকম অবিরামে চোখের পানি না ছাড়ে। আমার মতো রায়হানরে যারা খুন করছে, এরার বিচারটা সুস্থ হয় বিচার, এবং এরার যদি ফাঁসির আওতায় আনা হয়, এরার বাড়ির বিচারটা যদি জনগণের দেখতে পায় যে এরার বিচার হইছে, বা অন্য পুলিশগুলোও যদি দেখতে পায় যে এরার বিচার হইছে, তাহলে এই পুলিশগুলো আবার সাহস পাইবে না যে যে কোনো মানুষের যখন তখন নিয়ে দরিয়া মারা। আমার রায়হান যখন মারা যায়, তখন আমার নাতনি মাত্র 2 মাস 10 দিন। আজ আমার নাতনি 2.5 বছর হয়ে গেছে। এখন সে কথাবার্তা অনেক কিছু করতে পারে, কিন্তু যখন প্রশ্ন করে, তার দাদা আসে, তার মামা আসে, সবাই রে সেও আব্বু আব্বু বলে ডাকে। যখন বলে যে না, এ তোমার আব্বু না, তখন সে বারবার আমার প্রশ্ন, তাহলে আমার আব্বু আনিয়ে দাও, আমার আব্বু কই, আমার আব্বুরে আনো। তখন আমি আর কিছু করতে পারি না। তো এখন এই 2.5 বছরের বাচ্চা যদি এখন এইরকম কথাবার্তা কয়, আগামীতে তো আরো বলবে। তো এই যদি বিচারটা পাইলাই, তাহলে মনের মধ্যে একটা শান্তি পাইমু যে আর যাই হোক, বিচারটা তো পাইছি, বিচারটা তো পাইমু। আর অন্য মার বাচ্চাগুলোও থাকবে, আর এরকম কোন হইবে না। আর আমি চাই আমার রায়হানরে যেই রকম নির্যাতন করিয়া, যেই রকম অত্যাচার করিয়া, যেই রকম হাতের নখ টুক চুল দিয়ে যেই রকম তারা মারছে, মনে হয় না একটা সুরে এবং খুনের আসামিরে ওই রকম মারে। আমার বাচ্চারা যখন মারছে, তখন তো যে তো পুলিশ সকলে আছে, এসনের দিল কি রহমত হবাইছিল জানি, যে এই বাচ্চাটারে একজন রে মানুষ এইরকম না মারিয়া দরকার, তার মার গেছে ফোন দিয়া পয়সা আনাইয়া বাচ্চাটারে ছাড়ি দেয়। কিন্তু দুর্ভাগ্য, আমার বাচ্চার মৃত্যুর সময় হলো আমি এক ফুঁটা পানি দিতে পারলাম না, একটা কলিমা শুনাইতে পারলাম না। অথচ আমার বাচ্চা তিনবার তবলিগ জমাত করছে, 40 দিন করে। কিন্তু আমার বাচ্চার ভাগ্য জুটছে না একটা কলিমা শোনা। তা আমি আল্লাহর কাছে বলবো, আমার এই বাচ্চার কষ্ট দেখিয়া যারা বিচারক সকল আছেন, সবে বিচারটা যেন সুষ্ঠু বিচার করেন, এবং উনার বিচারে যেন সারা দেশবাসী সন্তুষ্টজনক পান, সন্তুষ্ট যেন হন। এবং আশা করলাম আমিও এই বিচারের শান্তি পাইতাম, এবং আমার রায়হানের শান্তি পাইতো। আর যতদিন আমার রায়হানের এই বিচারটা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের জনগণ যেন আমার পাশে থাকে। আর আমি বিচারের জন্য যেইখান থেকে যেইখানে যাইতে হয় আমি যাব, কিন্তু আমার রায়হানের বিচার আমি দেখেই যাব। বাচ্চা তো আর পাবো না, রায়হানকে তো আর পাবো না, কিন্তু আমার সংসারের হাসি খুশি সব কিছু নষ্ট হয়ে গেছে। তা আমি চাই আমার সংসারের যে অনাশ্চিত যারা আনছে, এদের সংসারের যেন আল্লাহ এইরকম বিচার করে, জনগণেও যেন দেখতে পায়। যেমন আমাদের জজ সাহেব, আগের জজ সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার কারণে উনি মাত্র 3 মাসে 45 জন সাক্ষী নিয়ে নিছেন। তা আশা করছি, আমিও শুনছি আমাদের পিপি সাহেবের কাছ থেকেও শুনছি, এখনকার যে জজ সাহেব আসছেন উনিও খুব ভালো মানুষ। তা আমিও মনে করব, যদি ভালো মানুষই সত্যি হয়ে থাকেন, তাহলে উনি বিচারটা করে দেখাবেন যে উনি যে ভালো আছেন, এই বিচারটা যেন উনি সুষ্ঠুভাবে করেন। আর এমন বিচার যেন করেন, এদের বিচার দেখে আর কোনো মার ছেলে যেন এইরকম খুন না হয়, মার্ডার না হয়, বাইরে গেলে যেন আবার
সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসে। আর যত ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, যত চ্যানেলগুলো আছেন সবাই আমাকে সবসময় সাহায্য করছেন। আর আপনাদের মাধ্যমে আমি এতটুক পর্যন্ত আসতে পারছি এবং সারা বিশ্বে দেখছে, জনগণে দেখছে। আমি বলব সবাই আমার সাথে এখনো থাকেন এবং এই আগামী ২৭ তারিখে ১ম জজ সাহেবে আমাদের বিচার আরম্ভ করবেন ২৭/১১। এই ২৭/১১ তে যেন যদি পারেন আপনারা কোর্টে আমার সাথে দেখা করবেন সকাল ১১ টায়। আমি এটাই আশা করব যত লাইভ আছেন এবং ইউটিউব চ্যানেল আছেন আপনারা আমার সাথে দেখা করবেন। আর ২৭/১১ তারিখে আমাদের নতুন জজ সাহেবে কি বিচার এবং কি করতেছেন আপনারা আপডেট জানবেন। এটাই আমি অনুরোধ এখন করব। ২৭-১১ তারিখে আসামিদেরকে আনা হ্যাঁ, হবে আসামি? ২৭/১১ তারিখ থেকে আসামিদেরকে আনা হবে। আপনারা সবাই থাকবেন এখানে উপস্থিত। আপনারা দেখবেন এবং আসামিদেরকেও দেখাবেন এবং আমাদের নতুন জজ সাহেব কি বলছেন না বলছেন আমাদের পিপি সাহেবের কাছ থেকে আপনারা সুস্থ সুখবরটা নিবেন আমি আশা রাখছি এবং এইখানে আপনাদের সাথে আমার দেখা হবে। আশা করব সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আহ, দর্শক আপনারা জানেন যে ২০২০ সাল ভয়াবহ একটি সাল ছিল। ২০২০ সালেই চারবার বন্যার পানি আসছিল। ২০২০ সালের শেষের দিকেই করোনা আসছিল। ২০২০ সালেই রায়হান হত্যা হয়েছিল। এই ২০২০ সালটা সিলেটবাসীর জন্য একটা স্মরণীয় দিন, ইতিহাস হয়ে থাকবে সিলেটবাসীর জন্য। রায়হানকে হারিয়েছি আমরা ২০২০ সালে। রায়হানের জন্য সিলেটে লক্ষ লক্ষ মানুষ, মা বোনেরা, মহিলারা মিলে সবাই কিন্তু আন্দোলন করেছিল আসামি গ্রেপ্তার করার জন্য, রায়হানের বিচারের দাবি। শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, স্কুলে, কলেজে, মাদ্রাসায় সব জায়গায় কিন্তু রায়হানের বিচারের দাবি জানানো হয়েছিল। তাছাড়া বাংলাদেশের বাইরে লন্ডন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে মানববন্ধন কর্মসূচি এবং সেখান থেকেও তারা প্রতিবাদী সুর তুলেছিলেন রায়হান হত্যার বিচার। সেই জন্যই কিন্তু আজও আপনারা এই দেশ নয়, বিদেশেও পৃথিবী জুড়েই যত দেশে বাঙালিরা আছেন প্রত্যেকেই অপেক্ষায় আছেন রায়হান হত্যা মামলার বিচারটা কি হচ্ছে, হবে কি না, বা বর্তমান অবস্থা কি। অনেকেই অনেকভাবে বলছেন বিচারে বিলম্ব হওয়ার কারণ কি। অনেকেই অনেকভাবে বলছেন এখানে আসামি যারা আছেন তারা আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সাবেক পুলিশের দায়িত্বে ছিলেন, হয়তোবা তারা ফাঁক ফকর দিয়ে বের হতে পারেন। আমরা বলি এটা কখনো হবে না এবং রায়হানের পরিবারও এটা বিশ্বাস করেন। আইন সবার জন্য সমান। যারাই অন্যায় করুক না কেন, সেই অন্যায় কখনো পার পায় না। সত্যের জয় চিরদিনই হয়। আর এই যে কিছু সংখ্যক, রায়হানের আম্মা বলেছেন যে কিছু কিছু সংখ্যক পুলিশের কারণে এই সমস্ত অনেক মানুষ হয়রানিতে পড়তে হয়, হয়রানিতে পড়তে হচ্ছে। এটা যেন আর না হয়। এবং আরেকটি বিষয় তিনি বারবারই বলছেন যে বারবারই খুন হচ্ছে, বারবারই খুন হচ্ছে। সিলেটে বেশ কয়েকটি খুন হয়েছে, আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে তথা অন্য অন্য চ্যানেলগুলোতেও দেখেছেন। সিলেটের বিশ্বনাথের চরচণ্ডী গ্রামই প্রবাস থেকে এসেই তার নিজের একদম পার্শ্ববর্তী ঘরের বাতিজা সম্পর্কে আসার আধা ঘন্টা পরেই তাকে খুন করেছে, এরকম অভিযোগ রয়েছে। বিশ্বনাথ থানায় মামলাও আছে, আসামিও ৪ জন থাকলে ৩ জন গ্রেপ্তার হয়েছেন। এবং সিলেটের কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বড়বাজারে একটি হত্যা হয়েছে। তো এভাবে কিন্তু অনেক হত্যা হচ্ছে। তিনি দাবি করছেন এই হত্যা যারা করছেন যদি বিচারটা দ্রুত হতো তাহলে হয়তো এরা ভয় পেত। এরা একজনকে হত্যা করার আগে, আঘাত করার আগে তারা বুঝতো যে এটাকে হত্যা করলেই তো আমিও মরতে হবে। আপনারা হয়তো এটাও জানেন যে একটি মামলা যখন রায় হয়ে যায় তখন কিন্তু আপিল করার সুযোগ থাকে। সেই আপিলেও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বিলম্ব হয়, মামলাটা শেষ হতে অনেক সময় লাগে। যারা মামলা করছেন যারা মামলার বাদী তারাও একসময় বিরক্ত হয়ে পড়েন। এরকম আমাদের সিলেটে আরেকটি মামলা আছে, রাজন হত্যা মামলা। সেটাও আপনারা জানেন যে রায় হয়ে গেছে, সর্বোচ্চ রায়, কিন্তু এখনও রায়টি কার্যকর হয়নি। সেটাও কিন্তু এখন আপিলে আছে। তো এভাবেই কিন্তু একের পর এক মামলাগুলো এন্ডিংয়ে আছে, যার ফলে দাবি করছেন রায়হানের মা যে আমি আমার
তরতাজা যুবক একটা ছেলেকে হারিয়েছি, যেই ছেলেটিকে স্বপ্ন দেখেছিলাম তার একটি সুন্দর সংসার হবে আর জীবনের শেষ বেলাটা নাতিনের নিয়ে তিনি কাটিয়ে দিবেন সুন্দরভাবে। কিন্তু আজ কি হচ্ছে, একটি মেয়ে যার বয়স ছিল 2 মাস 10 দিন, রায়হান হত্যার সময়, সেই মেয়েটি এখন 2.5 বছরে পা রাখতে যাচ্ছে, কিন্তু খুঁজছে তার বাবাকে। এই সময়ে হাসি খুশি করবেন কি, কান্নায় ভাসছেন রায়হানের গর্ভধারিণী মা, রায়হানের পরিবার। তিনি বলছেন রায়হান যেদিন মারা গেছে সেদিন থেকেই তাদের পরিবারের সুখ চলে গেছে। আপনারা হয়তো জানেন রায়হানের পরিবারের অনেক সদস্যরা আমেরিকা বা লন্ডনে আছেন এবং তাদের একটি ভালো পরিবার ছিল, এবং রায়হানের আব্বাও কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিলেন। সব মিলিয়ে এই বিষয়টি এখনও তার পরিবার মেনে নিতে পারেনি, তারা স্বাভাবিক হতে পারেননি। কারণ রায়হানের অল্প বয়সের একজন স্ত্রী রয়েছে, রয়েছে একমাত্র সন্তান আলফা, যেই সন্তান খুঁজছে তার বাবাকে। কি জবাব দিবেন দাদি অথবা তার পরিবার, সেটাই কিন্তু তারা বারবারই বলছেন। এর জন্য কারা দায়ী, কে তাকে এতিম করেছে, কে তার স্ত্রীকে বেধবা করেছে অল্প বয়সে? দর্শক, সাথে থাকুন, আমাদের চ্যানেলগুলো যারা দেখছেন লাইক ফলো করুন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এটাই কিন্তু আমরা আশা করছি। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবের ছোঁয়া দিয়ে যাই। আপনারাও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বসে বাস্তবের ছোঁয়াগুলো গ্রহণ করতে অবশ্যই আমাদের সাতাত্তর সুনামগঞ্জ পেজ আছে, সেটাকে লাইক ফলো করবেন। সিলেটের ম্যাগাজিন পেজ আছে, সেটাকে লাইক ফলো করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আজকে আমার সাথে সাতাত্তর সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমদ আছেন এবং আমি আমির হোসেন সাগর আছি। সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি একযুগে। যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন, আমার মনে হয় এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। তো দর্শক, আসলে আসামি কয়জন ধরা হয়েছে এ বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন, হয়তোবা আপডেট নিউজগুলো পরবর্তীতে আপনি দেখেননি। তো আমরা এখন জানবো যে রায়হানের চাচা আছেন এখানে, ওনার কাছ থেকে একজন আসামি পলাতক আছেন। এই আসামি আসলে আহ, তারা আদালতে কোনো ধরনের দাবি জানিয়েছেন কিনা এই আসামিকে ধরার জন্য, এই বিষয়টা। তো আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনাদের তো আসামি কয়জন গ্রেপ্তার হয়েছেন আর একজন তো পলাতক আছেন, জি, দর্শকদের জন্য আপনি যদি এটা একটু ক্লিয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। আসামি 6 জন। 1 নম্বর আসামি হলো আকবর হোসেন ভূঁইয়া, 2 নম্বর আসামি আশিক এলাহি, 3 নম্বর আসামি টিটু চন্দ্র দাস, 4 নম্বর আসামি হারুনুর রশিদ, আর 5 নম্বর আসামি হাসান উদ্দিন, আর 6 নম্বর আসামি সাংবাদিক নুমান, আবদুল্লাহ আল নুমান। সে পলাতক। হয়তো আপনারা জানেন যে সে বাইরা দেশে স্পেন বা ফ্রান্স এইভাবে এই ধরনের দেশেই চলে গেছে সে। আর এখন এই 5 জন আসামি জেলেই আছে, কারাবন্দি আছে, এবং প্রতি তারিখেই এরারে এখানে আনিয়ে হাজিরা দেওয়া হয়। আর বর্তমানে আমাদের এই মামলা 3 মাস স্থগিত ছিল। আমাদের মহানগর জজ সাহেব ছিলেন না। এখন আমাদের এখানে নতুন জজ সাহেব আসছেন। আগামী 27 তারিখে আমাদের মামলা শুরু হবে। আপনারা অবশ্য এই চ্যানেলগুলাতে করলে আপনারা দেখতে পারবা। সবসময়ও আমাদের সাথে আপনারা ইউটিউব চ্যানেল বা সময় টিভি, এই ধরনের সব টিভি চ্যানেলগুলায়ও সিলেট আমাদের ম্যাগাজিন। সিলেট ম্যাগাজিনেও আপনারা দেখতে পারবা আপডেট কিতা ওর না ওর। আর আসামি এরা আছে, জেলেই আছে, আর শুধুমাত্র একজন পলাতক আছে। আশা করছি এই পলাতক আসামিরে আনানির ব্যবস্থা হয়তো প্রশাসনের মাধ্যমেই হবে। আমাদের যে মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমাদের কৃতি সন্তান সিলেটের, ওনারেও আমরা খুঁজে রাখছি, বা হয়তো কোনো দিনও তারে গ্রেফতার করা হইব ইনশাল্লাহ, আশা করছি। হ্যাঁ, মানে আমি আবারও আপনাদেরকে বিরক্ত করতেছি। আমি সবার কাছে অনুরোধ করব এবং সিলেট কোর্ট কিংবা ঢাকা হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যেই কোর্টই হোক না কেন,
এই আসামি যে ৫ জন, এরা যেন কোনো সময়ও কখনো জামিন না পায়, বেইল না দেওয়া হয়। এরা যেন কোনো সময়ও জামিনে বাইর হইতে না পারে। কারণ একবার এরা পালিয়ে গেছিল। আমাদের ফরিদউদ্দিন সাহেবের উছিলায় অনেক কষ্টের বিনিময়ে আকবরকে ধরা হইছে। তে আমি বলব এই আসামিগুলা যখনই জামিন পাবে এদেরকে আর পাওয়া যাবে না। এবং তারা দেখেন তারা কিন্তু জেলের ভিতরে আছে। তাদের মানুষগুলা বাইরে আছে। তাদের মানুষ দিয়ে আমাদের অনেক হুমকি-টুমকি দিতেছে। আমাদের জানের নিরাপত্তা নাই। এবং আকবর সরাসরি নিজে হাসানকে বলেছে যে সে যখন মারা যাবে তখন তার সাথে কয়েকজনকে নিয়ে মারা যাবে। এর আগে সে মরবে না। তাহলে দেখেন তাদের কতটুকু পাওয়ার, তাদের কতটুকু মনের আত্মা এবং তাদের কতটুকু শক্তি। তারা জেলের ভিতরে থেকেও তারা এই হুমকিটা দিতেছে যে যখন আমরার একটা কিছু হইব তখন আমরা একা মরমু না, আমরা কয়েকজনকে সাথে নিয়ে মরবো। আর তারা আমাদেরকে বিভিন্ন রকমে আমাদের যারা এই সাক্ষী দিয়েছিলেন এদেরকে বারবার হয়রানির মধ্যে ফালাইছে এবং আমরারও মনের মধ্যে নিরাপত্তা নাই, আমরারও জানের কোনো নিরাপত্তা নাই। তারা ভিতরে আছে আসামিগুলা, কিন্তু তার প্রশাসনের লোক দিয়া হোক আর তার আত্মীয়স্বজনের লোক দিয়া হোক আমাদেরকে যে কোনো না যে কোনো কারণে হয়রানি করাচ্ছে। এবং আমি আশাই করব যে এই দোষী এই খুনিরার সাথে কেউ যেন হাত না মিলাইয়া এই রায়হানের খুনি হিসাবে এদেরকে ঘৃণার চোখে দেখেন এবং এদের সাথে হাত মিলাইয়া যেন কোনো অন্যায় না করেন, অন্যায়কে প্রশ্রয় না দেয়। যিনি অন্যায় করেন উনি তো একজন অন্যায়কারী, যারা অন্যায়ের প্রশ্রয় দেয় এরা অন্যায়কারী। আমি কয়েকদিন দেখেছি যে তাদেরকে যখন কোর্ট থেকে বাইর করি নেয় তখন তারা প্রেজেন্ট ভ্যানে করে তার আত্মীয় স্বজনগুলা চলে যায়। আবার যখন তাদেরকে জেল থেকে আনে কোর্টে তখন তাদের এই প্রিজন ভ্যানে করে তার আত্মীয়-স্বজনগুলা আনে। তো এই সহযোগিতা কে করছে? যে পুলিশগুলা আনা নেওয়া করতেছে, এরাই সহযোগিতা করতেছে। আপনারা দুই মানে এক আসামির গাড়িতে মানে এই আসামিদের আসামির আত্মীয়-স্বজনরা বউ, হারুন হ্যাঁ, রশিদের বউ, আশিক এলাহির বউ, আকবরের ভাই টিটু চন্দ্রের বউ, এই আসামির গাড়িতে করে যায় এবং আসামির গাড়িতে আয়। কিন্তু এই আসামিদের সাথে অন্য কোনো আসামি আনে না। তাহলে এরা আসা যাওয়ার কারণটা কি? আর এই আসা যাওয়ার কি নিয়ম আছে? আর এই আসা যাওয়াটা কে প্রশ্রয় দিতেছে? যারা আসামিদেরকে ধরে আনছে, আসামির গাড়িতে করে তাদেরকে এই কি বলে তাদেরকে পিজেন বনে করে আনে, তাদেরকে আনতেছে তো ইয়ে করার জন্য। আসামি যে গাড়িতে আসছে সেই গাড়িতে তাদের আত্মীয়-স্বজনরাও আসতেছে। আত্মীয়-স্বজনরাও আসতেছে যেখানে এবং চলেও যাচ্ছে। যেখানে দায়িত্বরত পুলিশ থাকবে দায়িত্বরত পুলিশ তারা থাকবে এই নিয়ম জায়গায়। নাই, হ্যাঁ, হ্যাঁ, দায়িত্বরত পুলিশ তাদের নিয়ম নাই তাদের এইটা করার, কিন্তু এই তারাই তো প্রশ্রয় দিয়ে এদেরকে নিয়ে যাচ্ছে আনছে। তাহলে আপনারা হয়তো দেখছেন ইউটিউবে কালকে না পরশুদিন ডাকাতে ২টা আসামি পালিয়ে গেছে এই স্প্রে মেরে। হুম। তা আমার এইটা মনে সন্দেহ লাগে যে আসামির পিজন ভ্যানে করে যখন এই আসামির আত্মীয়-স্বজনগুলা যায়, তারা যদি অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়া তাদের বুরকা পরাইয়া এই আসামিদেরকে পালিয়ে দেয়। পরে যদি তারা বলে যে আমরা দেখছি না, আমরা তো মনে করছি মহিলারা নামছে, তাইলে কি আর কোনো লাভ হবে? আমরা কি আর কোনো বিচার পামু? একবার যখন এই আকবর পালিয়ে গেছিল ধরতে কত কষ্ট হইছে, ধরা গেছে। এখন পালিয়ে গেলে তো আর কোনো ধরাই যাবে না, বরং আগে আইয়া আমাদেরকে অ্যাটাক করবে। কারণ সে যেহেতু জেলের ভিতরে থেকে সে হুমকি দিচ্ছে যে আমরা বাইর হইলে আমরা দেখমু। তাহলে সে তো এইটাই আশা করছে যে আমি একদিন না একদিন বাইর হইমু। তার আত্মীয়স্বজনের মাধ্যমে হোক আর পুলিশের মাধ্যমে হোক, যারা তাদেরকে সিকিউরিটি হিসাবে আনা নেওয়া করতেছে, এরাই তাদেরকে প্রশ্রয় দিতেছে এবং এরাই তাদেরকে সহযোগিতা করতেছে। কারণ তা না হইলে তাদের সাথে এই পিজন ভ্যানে করে এরা যাবে কেমনে? তাই আমি সবাইকে অনুরোধ করব যেই কোর্টেই তার কেসটা মামলাটা উঠুক না কেন, এবং আমাদের সিলেটের কোর্টেও নতুন জজ সাহেব আসছেন, উনিও যেন এই রায়হানের খুনির যতটা সাক্ষী দিয়েছে এই সাক্ষীর কাগজগুলা দেখলে বুঝতে পারবেন যে এরা ঠান্ডা মাথায় আমার বাচ্চাটাকে কিভাবে ধরে নিয়েছে, কিভাবে নিয়ে মারছে,
মারার পর আমার বাচ্চাটাকে গোসল করাচ্ছে, আবার আমার বাচ্চার পরনের কাপড়টা খুলিয়ে ফেলাচ্ছে, ফেলে আবার তাদের একটা শার্ট পরাচ্ছে এবং আমার বাচ্চার নখগুলা টেনে টেনে হিসড়ে খুলছে। আবার আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করে মারাই গেছে। হয়তো গড়েই মারা গেছিল নাকি মেডিকেলে মারা গেছে আমরা সুস্থ জানি না। কিন্তু তারা পরে উড়াইছে কি যে তাকে গণদুল্লাইয়ে মারা গেছে। তো সবকিছু তাদের ঠান্ডা মাথায় করছে। ঠান্ডা মাথায় করছে তাদের পুলিশের পোশাক পরন ছিল বলেই তারা এই সাহসে ঠান্ডা মাথায় করছে এবং তারা জানে যে পুলিশের বিচার হয় না, হবে না। আমরা তো প্রশাসনের লোক। তাহলে প্রশাসনের লোক হোক আর পাবলিক লোক হোক, তারে যেই রক্ত দিয়ে আল্লাহ গড়িয়েছেন আমার রায়হানকেও সেই রকম রক্ত দিয়ে গড়িয়েছিলেন। আর তারা যদি প্রশাসনের লোক হয়, আমার রায়হানও তো তার দাদা ছিলেন পুলিশ, রায়হানের বাবা ছিল একজন বিডিআরের হাবিলদার। তাহলে আমার রায়হানও তো প্রশাসনের লোক ছিল। আমার বাচ্চার উপরে এত নির্যাতন করলো, এত কষ্ট দিল। যদি আমার বাচ্চার একটা হাত বা একটা পা ভেঙে রেখে দিয়ে আমার বাচ্চাটাকে আমি নেওয়া সারা জীবন ভিক্ষা করেও খাওয়াইতাম। কিন্তু আমার বাচ্চাটাকে মারার কোন আইন পাইলো? তারা যে মার্ডারের আসামি, তাদেরকেও তো এখন পর্যন্ত পুলিশে তাদেরকে একটা ফুলের টুকা দিছে না। এখন পর্যন্ত তাদেরকে একটা বাড়ি মারছে না, যার কারণে তারার মুখ থেকে এখন পর্যন্ত সুখবরটা পাওয়া যায় নাই। তারা যদিও রিমান্ডে নিচ্ছে কিন্তু তাদের মুখ থেকে কোনো কথা বাইর হইতে পারে নাই। তাহলে পাবলিকের বেলায় যখন বিচার হতে তাদের বেলায় কেন বিচার হবে না? আমি মনে করি যেই অন্যায়কারী হোক, সে প্রশাসনেরই হোক আর পাবলিক হোক, তার বিচারটা যেন সুষ্ঠু বিচারটা হয় এবং অন্যায়কারীর বিচার অন্যায়কারীর বিচার ঠিকমতো বিচারটাই যেন হয়। তাহলে দেখবেন দু একটা খুনিরারে এই খুনিরার যখন আমার বাচ্চাটাকে সুস্থ অবস্থায় আমার বাচ্চাটাকে ধরে নিয়ে মেরেই ফেললো। এদেরকে এতদিনে মারা যাওয়ার কথা ছিল। এতদিনে ওদের বিচারটা শেষ হয়ে এরা মাটির তোল হওয়ার কথা ছিল। কিন্তু এরা এখন পর্যন্ত সুস্থ অবস্থায় আছে। আমার মনে হয় ওদের একটা পশমও ইলে নাই। এখনো একটা পশমও পড়ে নাই। যার কারণে তারা এলাজে হাঁটতে পারে, আসতে পারে, হাসতে, হাসতে গিয়ে গাড়িতে উঠে। তারা তো বুঝতেই পারতেছে না তাদের বিচার কি হবে। তা আমি চাই ওদের বিচারটা এমনভাবে হোক যেন জনগণ শান্তি পায়। আমার নাতনিতেও বলতে পারি যে না বিচারটা আমি দাদি তোমার কিন্তু আমি বিচারটা করাইতে পারছি। আর আমার আত্মাটাও যেন শান্তি পায়। আর আরো অন্য ছেলেরার মারাও যেন এইরকম শান্তি পায়। আর এইরকম যেন বই থাকে না যে সকালে বাইরে যায় বাচ্চারা বিকালে ঘরে ফিরবে কিনা। এই বইটা যেন থাকে না। এটাই ধন্যবাদ। আহ দর্শক আসলে অনেক কথা শুনেছি মামলার বিষয় এবং মামলার অবস্থা। আরও কিছু বিষয় আসলে যেগুলো তিনি দাবি করছেন, অভিযোগ করছেন যে আসামির গাড়িতে যে গাড়িতে করে আসামি আসে, সেই গাড়িটা আসলে খুবই নিরাপত্তার সাথে নিয়ে আসতে হয়, যেতে হয়। সেই গাড়ির পিছনে তো ওনার দাবি হচ্ছে যে আসামিদের আত্মীয়স্বজনরা থাকেন এবং একদম জেল থেকে তারা কোর্টে আসেন এবং কোর্ট থেকে আবার জেলে চলে যান। তো এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন আসলে এটা ঠিক আছে কিনা, ঠিক হচ্ছে কিনা। আপনারা জানেন হয়তো এই আলোচিত সমালোচিত হত্যা মামলা যেটা রায়হানির, সেই হত্যা মামলার জন্য কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও গিয়েছিলেন সেখানে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই কিন্তু এ বিষয়ে অবগত আছেন এবং সেটা সবাই কিন্তু আশ্বস্ত করেছিলেন যে রায়হান হত্যা মামলার বিচার হবে এবং হতে যাচ্ছে। এখন পর্যন্ত আদালতে বা বিভিন্ন জায়গায় তারা বারবারই কিন্তু জামিনের জন্য আবেদন করেছে কিন্তু সবগুলোই কিন্তু নামঞ্জুর হয়েছে এবং এই বিষয়টি নিয়ে এই মামলাটি নিয়ে একদম সিলেট থেকে হাইকোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেক আইনজীবী আর বিচারক সকলেরই কিন্তু এই বিষয়টা রায়হান হত্যা মামলার বিষয়টা তাদের মাথায় আছে এবং তারা অবগত আছেন এবং এটি যে বিচার হোক, এটা যে সুস্থ বিচার তদন্ত করে হোক, সাক্ষীদের সাক্ষী নিয়ে যেন সুস্থ বিচার হোক, যারা দোষী আছেন তাদের যেন শাস্তি হয়, এটা যে সবাই চান। একদম ছেলেটির কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের সুশীল সমাজ সহ সব ধরনের জনগণ কিন্তু এই সুস্থ বিচারটি চাচ্ছেন। তো দর্শক, আমরা আজকে অনেক কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। সরাসরি রায়হানের আম্মার কাছ থেকে জানলাম মামলার অবস্থা পরিস্থিতি, যেটা আপনারা রায়হানের আম্মাকেও বারবার বলছেন যে মামলার অবস্থা জানানোর জন্য এবং গত ৩ মাস মামলা চলছিল না, স্থগিত ছিল কী কারণে সেই বিষয়গুলো জানার জন্য এবং আজকে এ পর্যন্ত মামলার অবস্থা কি আমরা জানলাম যে আগামী ২৭শে নভেম্বর ২০২২, ২৭/১১/২০২২ এই রানিং মাসের নভেম্বরের ২৭ তারিখ
সিলেট আদালতে তাদের মামলা উঠবে এবং আসামিদেরকেও আনা হতে পারে বলে তারা বলছেন। আসামি আনবে। হ্যাঁ, এই বিষয়গুলো তিনি বলেছেন যে নতুন বিচারক যিনি আছেন উনি হয়তো তাদের এই বিচারটিও সুস্থভাবে দেখবেন উনি আশা করেন এবং তিনি আশ্বস্ত হয়েছেন বিভিন্নভাবে। তো দর্শক আপনারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। যারা পরবর্তীতে আসবেন তাদেরকেও ধন্যবাদ। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবসময় আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর এবং সাথে আছেন সাতকটু সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমদ। আজকে রায়হানের বাসা থেকে সরাসরি এই লাইভটি দিয়েছি। শেয়ার করুন, সাথে থাকুন, সারাক্ষণ বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আল্লাহ হাফেজ।